আমার কথা না শুনলে কিন্তু তোমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, এই আমি বলে দিলাম তোমায়। রাস্তায় দাঁড়াতে হলে রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবু জানবো যে সন্তানের জন্য রাস্তায় দাঁড়িয়েছে। আমার বাড়ির লোকজনেরা আমাকে এতদিন রাস্তায় দাঁড় করায়নি। এই যে তুমি জেলে ছিলে, পলুটা সে এখন জেলে রয়েছে, মা হিসেবে তাতে আমি রাস্তায় দাঁড়াইনি বলছো? আমি জানতাম, জানো মা, এই জন্যই আমি তোমাকে চোখে চোখে রাখতাম। আমি জানতাম যে তুমি যদি একবার এদের খপ্পরে গিয়ে পড়ো তাহলে তুমি পুরোপুরি বদলে যাবে। কারো খপ্পরে আমি পড়িনি, কারো পাল্লায় আমি পড়িনি, এতে বদলেরও কিছু নেই। আমার জামাইয়ের জীবন মরণ সমস্যা। আমার মেয়েটা সে রাস্তায় গান গেয়ে গেয়ে টাকা রোজগার করছে, আর আমি মা হয়ে এত বড় ঝাঁ চকচকে বাড়িতে বসে থাকবো, মাথায় করে রাখবো, বাড়ি মাথায় করে রেখে দেবো, মেয়ের বেপদে তার পাশে দাঁড়াবো নে? তাই তো আমি ভেবে দেখলুম তা হতে পারে না। আমি আজকে নিজের চোখে সব গিয়ে দেখে এসেছি, কিছুতেই হতে পারে না। আমি বাড়ি বন্ধক দেব। সবাই ভাবে আমার কাছে অনেক টাকা, কেউ বলে দিতে পারে কোথা থেকে টাকা এলো। আমার টাকা নেই, কিন্তু আমি বাড়ি বন্ধক দেব। বাড়ি বন্ধক দিলে টাকা পাওয়া যায়, আমি সেই টাকা দিয়ে আমার জামাইয়ের চিকিৎসা করাবো। আর সেই চিকিৎসার টাকায় ছেলেটা যদি সেরে ওঠে তাইলে আমার মেয়েটার মুখে হাসি ফুটবে। আমার মেয়েটা ভালো থাকলে, তার মুখে হাসি ফুটলে, তার শীতের সিঁদুর অক্ষয় হলে, তাতেই আমার শান্তি। আর কিছু চাইনি আমার। মা, তুমি যখন বাড়ি বন্ধক রাখার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তখন আমার তো কিছু বলার নেই। আমি এটুকুই বলতে চাই যে পলাশের জন্য তো এখন দামি উকিল লাগবে, খরচাও অনেক বেশি হবে। তোমার জামাইয়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাকি টাকা তুমি পলাশের জন্য খরচা করবে না। সেই টাকা তুমি ফেরত দেবে কি করে প্রতীক্ষা? তার কৈফিয়ত তোমাকে দিতে হবে। আলবাত দিতে হবে। এতক্ষণ তুমি আমার কাছে কৈফিয়ত চাইছিলে, এখন আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি। মানে কি করে শোধ করবে সেই টাকা? দেখো, আজকে মা যদি বাড়ি বন্ধক দেন, টাকা কি করে শোধ করব সেটা আমাদের জানা আছে। পুতুলদি গান গাইবে, গান গেয়ে রোজগার করবে, কিংবা আমি লোন নেব, সেই টাকা ঠিক দিয়ে দেব। সময়সীমার মধ্যে বাড়ি কিন্তু ঠিক ছাড়িয়ে নেব আমরা। কিন্তু তুমি কি করবে? তুমি তোমার হাজবেন্ডের জন্য বড় লয়ার ঠিক করবে। বড় লয়ার মানে তো অনেক টাকা। তো সেই টাকা তুমি যে মায়ের কাছ থেকে নেবে, সেটা ঠিক কবে ফেরত দেবে সেটা বলো, না হলে তো মা টাকা দিতে পারবে না তোমাকে। আর আমার কি মনে হয় জানো, পলাশ তো অন্যায় করেছে, তাই যে শাস্তিটা ওর পাচ্ছে, সেই শাস্তিটা ওর পাওয়ার কথা। ওকে ছাড়ানোর কোনো মানেই হয় না। ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। ও, তুমি চাও না যে তুমি একাই শুধু স্বামী নিয়ে সংসার করবে আর আমার স্বামী জেলে থাকবে? আমার সুখের কোনো অধিকার নেই? তোমাকে চিনতে না আমার এতটুকু বাকি নেই। যদি চিনেই থাকো তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, মাকে দিয়ে যদি অন্যায় কিছু করানোর কথা ভেবেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। মনে রেখো। এই, তুমি যে বলেছিলে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কবে যাবে? এখানে বসে থেকে মাকে দিয়ে নিজের সমস্ত সুখ সুবিধা আদায় করে নিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করছো? শোনো প্রতীক্ষা, আমরা যখন বলেছি এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব, আমরা চলে যাবই। কিন্তু আমরা চলে যাবার পরে তুমি আমার মায়ের সঙ্গে যা খুশি তাই করতে পারবে, এটা কিন্তু তুমি ভেবো না। কোথাও যাওয়া হবে না তোমাদের। আরে পরাগ, বলি মায়ের উপর রাগ করে বউ নিয়ে নিজের বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ বৌমা, আমি জানি মা তুমি বলবে যে আমি এরকম, আমি সেরকম,
আমি একবার এদিক যাই একবার ওদিক যাই, তোমার সমস্ত আমি মেনে নিলুম, সমস্ত কথা আমি মেনে নিলুম। বলেছি না, মা হলি সব বুঝতে পারবে, এখন বুঝবে না। তবু আমি তোমার সমস্ত কথা মেনে নিচ্ছি, কিন্তু আমাকে ফেলে তুমি চলে যাবে মা। মা, আমাদের ঘরের ব্যবস্থা তো হয়েই গেছে, তোমাকে তো বললাম। কোথায় যাবে গো? নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে কোথায় যাবে? আমার ছেলে মেয়েদের কারো অভ্যেস নেই ভাড়া বাড়িতে থাকা, কোনোদিন তারা থাকেনি, তোমারও নেই। কোথায় যাবে তোমরা? কোথাও যাবে না বৌমা। দেখো বৌমা, আমার সঙ্গে যদি তোমার ঝগড়াঝাটি করতে হয় তো করো, আমাকে যদি তুমি নিজে হাতে মানুষ করে নিতে চাও তো তাই করো গড়ে পিঠে, কিন্তু সেটা এ বাড়িতে থেকে, এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়া চলবে না তোমাদের। ও বৌমা, আজ জামাইকে দেখে আসার পর থেকে না ওনার কথা বলতে ভালো লাগছে না, মনটা ভার হয়ে আছে। আর কথা বলিও না আমাকে, আর আমাকে এই মানুষটাকে ভর্তি দুঃখ বোঝাই হয়ে আছে গো। আমাকে এভাবে একলা ফেলে চলেছে আমি। ওরা তোকে যা বললুম মনে রাখিস, কাল সকালে ব্যাংকের লোককে ডেকে পাঠাস, তাদের সঙ্গে কথা বলে এই বাড়িটাকে যাতে বন্ধক রাখা যায় তার ব্যবস্থা যত তাড়াতাড়ি পারবি করবি। দেখ, খরচ তো থেমে থাকছে না, রোজই তো খরচ করতে হবে চিকিৎসার জন্য। কাজে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে কথা বল। মামা, আমার স্বামী ভালো হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি তো সব টাকা পেয়ে দিয়ে দেবো। হ্যাঁ, স্যার বলে কখনো কারো কাছ থেকে এমনি টাকা নিতে নেই। আমার স্যার তোকে সব টাকা ফেরত দিয়ে দেবে, আমি গান গেয়ে তোকে সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার এই বিপদের দিনে তুই আমাকে টাকা দিয়ে সাহায্য করলে আমি কোনোদিন বলবো না। ও কি কথা পুতুল, অমন কথা কখনো বলতে হয় মা? আমি তোমার মা, তো মেয়ের দুঃসময় মা পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে গো বলো দেখি? এই যে তুই বলিস না যে বুড়ি তোর মাথায় বুদ্ধি নেই, তোর মাথায় বুদ্ধি নেই, ও মা তলিয়ে ভাবলে সব বুদ্ধি বেরোয় রে। ভাগ্যিস বৌমা আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে তীর্থকে দেখিয়েছিল, নইলে তো এইরকম পরিস্থিতি আমি আন্দাজও করতে পারতাম না। পিছিয়ে হয়তো গোয়ারের মতন জেদ ধরে বসে থাকতুম যে বাড়ি আমি কিছুতেই বন্ধক রাখবো না। ভাগ্যিস গিয়েছিলাম বলেই তো সচক্ষে দেখে এলুম, বুঝতে পারলুম যে বাড়ি বন্ধক রাখা ছাড়া আর কোনো উপায় নেই রে মা। আর একখানা কথা ও মা, আমার মাথায় এই কথাখানাও ঘুরছে যে তোমার তো নতুন চাকরি, তার মধ্যে তুমি স্কুল থেকে লোন নিলে, তারা লোন বাবদ টাকা কাটলি তো তুমি হাতে টাকা কম পাবে গো মা, অথচ হাতেও তো টাকা দরকার, এই সংসারের ক্ষয় খরচা তো চালাতেই হবে। বলি একবার স্কুলের সঙ্গে কথা বলো দেখি, তাদের বলো যে তুমি লোনটা শোধ করে দিতে চাও। বাড়ি বন্ধক দিলি তো আমরা বেশ কিছু টাকা পাবো না, তার থেকে যদি তোমার লোনটাও শোধ করে দিতে পারি। আর মা, তোমার ছোট ছেলের উকিলের ব্যবস্থা করতে হবে না? তার জন্য তো টাকা লাগবে বলো। আমার মনে হয় আমার ছোট ছেলে পলুর জন্য উকিলের আর কোনো দরকার নেই। পলুর যখন সাজা হয়েছে, যারা সাজা দিয়েছে তারা ভেবেচিন্তেই দিয়েছে, সাক্ষ্য প্রমাণ নিয়ে তবেই দিয়েছে। তার জন্য আর নতুন করে কোনো উকিলের ব্যবস্থা করার দরকার নেই। পলুর যখন সাজা হয়েই গেছে, আমি চাই তার সাজা পূর্ণ হোক। আমি চাই
যে সাজা পলুর প্রাপ্য সেই সাজা সম্পূর্ণ ভুগে মাথা উঁচু করে পলু এ বাড়িতে ঢুকুক, মানুষ হয়ে পলু এ বাড়িতে ঢুকুক। আমার পলু যেন আর অমানুষ না থাকে। বল কি রে, তোকে তো এতদিন কিছু বলিনি, কথাই হয়নি। আসলে ডিস্টার্বও করতে চাইনি, এটাও ঠিক কথা। কি ব্যাপার একটু বল দেখি খুলে। কি বলবো বলো তো, দেখো তীর্থদাকে তো নতুন হসপিটালে শিফট করা হয়েছে, কন্ডিশন তো খুব একটা ভালো না, টাকা পয়সা অনেক লাগছে। তবে জানো তো এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, পুতুল দি গান গেয়ে প্রায় 1 লাখ টাকা মতো জোগাড় করেছে। ওমা তাই নাকি? আর আমার শাশুড়ি মায়েরও না মনটা একটু গলেছে মনে হচ্ছে, জানো তো। বাড়ি বন্ধক রাখবে বলেছে মেয়ের কথা ভেবে। সে কি বাড়ি বন্ধক রাখবে? আরে দেখ না, আমিও ভাবছিলাম তোর কাছে যাব, একটা কথা বলার ছিল, কিন্তু আর একদিকে ভালোই হয়েছে বলো, মেয়ের দিকে তাকিয়ে মেয়ের কষ্টের কথা ভেবে অ্যাটলিস্ট তোর শাশুড়ির মনটা তো গলেছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তবে জানো তো এই বাড়ি বন্ধক রাখা নিয়ে না বাড়িতে খুব অশান্তি হচ্ছে। প্রতীক্ষাকে তো জানোই, আজকে পরাগকে বলেছে ব্যাংকে যাওয়ার জন্য, গিয়ে কথা বলার জন্য, কিন্তু টাকা পেতে তো সময় লাগবে, ইমিডিয়েটলি তো আর টাকা পয়সা পাবো না। ও সুচরিতা দি, बताओ ना কি বলবে বলছিলে না? এনে এটা সঞ্জয় দিয়েছে, একটু টাকা। দেখো আমার কাছে শুনেছে, তুই পরে ওকে শোধ করে দিস বরং। হ্যাঁ, একটা মানুষের জীবন তো বেঁচে যাবে বল। কি বলছো কি তুমি সুচরিতা দি? সঞ্জয় দা এটা দিয়েছেন? হ্যাঁ, আমার কাছে তো ও সব শুনেছে। দেখ ওর কাছে টাকা আছে, তোদের কাছে সেটা নেই, সেটার এখন ক্রাইসিস। তাই আমাকে বললো যে আমার কাছে যখন টাকা আছে তখন এই সময় কাজে লাগাই, না হলে আর তোমার বন্ধু কিসে। তার সঙ্গে এটাও বললো যে দেখো পুতুল তো তোমারও বোনের মতো, এত কষ্ট করছে মেয়েটা, একটু ওর পাশে দাঁড়াবো না? ওমা কাঁদছিস কেন বোকার মতো? কাঁদবে না সুচরিতা দি? কাঁদবেই তো। এই চরম বিপদের দিনে যে মানুষ পাশে এসে সাহারা দেয় সেই তো আসল মানুষ। জানো তো তীর্থদা খুব মানি মানুষ, কারোর কাছে সচরাচর হেল্প নিতে চায় না। তাও এটা, তবে আমি জানি যে তীর্থদা সুস্থ হয়ে গেলে যেভাবেই হোক এই টাকা শোধ করে দেবে। আর তীর্থদা যদি নাও থাকে সুচরিতা দি, আমি তো রইলাম, আমি ঠিক শোধ করে দেবো তোমাকে, আমি বলছি। এত কথা কেন বলছিস? কেউ কি তোকে বলেছে টাকার জন্য? देखो शिमू, আমি भी ज्यादा कुछ तो করতে পারবো না। वो मेरा जो सैलरी আছে उसमें से तो आधा पैसा ससुराले ही दीते হয়, पर थोड़ा सेविंग्स तो আমিও করেছি, और उसमें से ही ना ये लो, ये 1 लाख का चेक रखो ना। তুমি এটা করো না প্লিজ। पर क्यों शिमू? ठीक है पुতুল দি তোমার ননদ আছে, पर আমাদের भी तो टीम मेंबर আছে না, আমরা भी तो ওকে অনেক प्यार করি, और ওর মুসিবতে আমরা ওর সাথ দেব না, ऐसा हो सकता है क्या? আমার সামর্থ্য থাকলে যে আমিও দিতাম শিমুল, আমার যে কোনো সামর্থ্যই নেই। কি খারাপ লাগছে বলতো। আর এটা তো এমনই একটা ব্যাপার যে যে কেউ জানলেই এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক কথা। তুই এরকম করিস না, তুই কিচ্ছু ভাবিস না শিমুল। পুতুলের ক্রাইসিস তো আমাদেরও ক্রাইসিস, ওর পাশে এই সময় দাঁড়াবো না? এই শীর্ষা, এতগুলো টাকা তুমি আমাকে দিচ্ছ, তোমার তো অসুবিধা হবে। किसने कहा कि प्रॉब्लम হবে? देखो शिमू, अब তোমার প্রবলেম আছে, তুমি वो सब सॉल्व कर लो, उसके बाद हमें वापस করে দিও। क्यों? प्लीज शिमू मना मत करना, वरना আমার তো বুড়া লাগবে বলো। देखो আমি তো অনেক দূর से এসেছি, यहाँ तो कोई मेरा अपना है ही नहीं, सिर्फ তোমরা ही আছো, तो इतना नहीं कर सकती मैं क्या? और পুতুল দিদি তো আমাদের সাথে থাকতে থাকতে अपना ही হয়ে গেছে। अगर আমার নিজের बहन হতো তো আমি করতাম না কি? इतना हेल्प করতাম না? फिर ये नौकरी करने का क्या फायदा?
अगर सब पैसा खुद के लिए रेखे देबो और अपने लोगों के लिए कुछ भी करबो ना, हेल्प करबो ना, तो फिर क्या फायदा बताओ? আমার সত্যি কিচ্ছু বলার নেই। এখানে 10 লাখ টাকার চেক আছে একটা, হ্যাঁ? ও বলেছে যে যদি আবার লাগে বলিস কিন্তু, হ্যাঁ? হেজিটেট করবি না একদম। না না, আর লাগবে না, যথেষ্ট। দেখো আমরাও তো নিজেদের মতো করে জোগাড় করেছি, গয়নাগাটি যা আছে সব বন্ধক দিয়েছি, টাকা জোগাড় হয়ে যাবে, আর লাগবে না গো সুচরিতা দি। এই যে এতটা দিয়েছেন এই অনেক। মাকে তাহলে বলবো জানো তো বাড়িটা বন্ধক না দিতে। বুঝতেই তো পারছো তোমরা, বাড়ি বন্ধক দেওয়া নিয়ে নানা রকম কথা হচ্ছে। না না, একদম বারণ করে দে, বন্ধক ফন্ধক দিসই না। দেখ ছাড়াতে গেলেও তো টাকা লাগবে, টাকা মজুত করতে হবে, কোথা থেকে পাবি? তুই এখন নতুন চাকরি জয়েন করেছিস, পরাগের চাকরি নেই, আর কাকিমার ওইটুকুনি পেনশন, তাই দিয়ে কি হয়? একদম বারণ করে দে বন্ধক দিতে। কি বলবো বলো, এসব দেখার পর আমার আর সত্যি বলার কিছু ক্ষমতা নেই। সঞ্জয় দাকে বলো আমি চিরকৃতজ্ঞ থাকবো। এইভাবে বোনের পাশে খারাপ সময় দাঁড়িয়েছে, নিজের লোকেরাই তো দাঁড়ায় না, সেখানে সঞ্জয় দা আমাকে চেনেই না, তাও আমার পাশে এভাবে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে, যখন দেখা হবে বলে দিস। পুতুলেরও এই সমস্যাটা একটু মিটে যাক, আমরা একদিন দেখা করব, মিট করব। আচ্ছা শোনো না, আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যানটা আর হচ্ছেই না, না তাহলে? না না দাঁড়াও না, হবে। শিমুল আগে একটু বাড়ির দিকটা সামলে নি, তারপর না হয় হবে। এত কিছুর মাঝখানে তোমারই খোঁজ খবর নেওয়া হয়নি। আছো কেমন তুমি? দূর, আমার আর কি খোঁজ খবর নেই। একটা চাকরি পেয়েছি এই ভাগ্যি, চাকরিটা করছি, কলকাতায় যাতায়াত করতে হচ্ছে, সেই তো বাপের বাড়িতেই থাকতে হচ্ছে। তবে কি, যেহেতু টাকা পয়সা দিয়ে থাকি তাই কেউ আর কিছু বলতেও পারে না, খারাপ ব্যবহারও করতে পারে না। আর ওই যে চন্দনের ওই মেয়েটা মাঝে মাঝেই ফোন করে আর খুব দেখতে চায় আমার। তুমি যাওনি তো? দেখ, কেউ যায় নাকি? যে বাড়ি, যে সংসার ফেলে একেবারে চলে এসেছি, সে বাড়ির দিকে আর ফিরেও তাকাবো ভেবেছিস? শুধু মাঝে মাঝে কথা বলি বাচ্চাটার সঙ্গে, ভালো লাগে। वही तो बच्चा ही আছে, ওর আর কি গলতি আছে? দোষ কারুরই নেই শীর্ষা, কাকে দোষ দেবো বলতো? দোষ হলো আমার কপালের, আর হ্যাঁ দোষ আমার। আমি একটা মানুষকে 100 ভাগেরও ওপরে যদি কিছু হয় সেভাবে বিশ্বাস করেছিলাম, তাহলে দোষটা তো আমারই। সেটা দোষের নয় বিপাশাদি, মানুষকে বিশ্বাস করাটা দোষের নয়, যে বিশ্বাস ভাঙে সেটা দোষের। আর তোমার বিশ্বাস ভাঙা হয়েছে, তাই তুমি কোনো দোষ করনি, সে দোষ করেছে। বাদ দাও এখন এসব কথা। এখন তো ভালো আছো তুমি? দেখ, ভালো আছি খারাপ আছি জানি না, যেটা হয়েছে সেটাকে তো মেনে নিতেই হবে। এখন কারোর জন্য আর ভাবনা চিন্তার ব্যাপার নেই, সংসারে কৌটো কাউটা নিয়ে রান্নাবাটি খেলার কোনো ব্যাপার নেই। এতদিন ধরে তো সেটা ছিল, যদিও মিথ্যে ছিল সবটাই। মিথ্যে সংসার সাজিয়েছিলাম, মিথ্যে রান্নাবাটি খেলেছিলাম, এখন সবটাই হলো হার্ড রিয়ালিটি, সবটাই আমাকে ফেস করতে হবে। এখন যদি কোনোদিন লেট করে অফিসে ঢুকি, বসের কাছে আমাকে বকা খেতে হবে, কথা শুনতে হবে নানান রকম। আবার যদি কোনোদিন খুব ভালো করে কাজ করি, তাহলে প্রশংসা পেতে হবে। চেষ্টা করছি লড়াইটুকু চালিয়ে যাওয়ার, একটু এক্সপিরিয়েন্স যদি গ্যাদার করে নিতে পারি তাহলে আর একটু বেটার জব পাবো। আর কম্পিউটারটা শিখছি, যদি কাজে লেগে যায়। সেটা খুব ভালো করেছো, সেটা খুব ভালো কথা। না করে তো কোনো উপায় নেই। জীবন যেভাবে ছুটিয়ে নিয়ে চলেছে তার সাথে আমাকে ছুটতে হচ্ছে, পাল্লা দিতে হচ্ছে, নাহলে তো বাঁচতেই পারবো না, পিছিয়ে পড়বো অনেকটাই। এত বয়সে সে একটা কথা খুব ভালো বুঝতে পেরেছে শুনে, নিজের জীবনে স্বাধীনভাবে নিজে কিছু করে নিজের খরচাটুকু চালিয়ে নিতে না পারার মধ্যে যে কি অসম্মান, কি অপমান আর কি ভয়ঙ্কর লজ্জা লুকিয়ে রয়েছে সে আর বলার নেই। এতদিন প্রয়োজন পড়েনি, বুঝিনি। এই বয়সে এসে সেটা আমাকে বুঝতেও হচ্ছে এবং বুঝে লড়াই করে সেটার সাথে চলতেও হচ্ছে। আর একটা জিনিস বুঝেছি। কি? দেখ, আমি যাকে ভালোবাসতাম সে যে আমাকে কোনোদিনও ভালোবাসেনি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। অথচ তুই নিজে যাকে কোনোদিনও ভালোবাসিসনি, ভাবতেও পারিসনি, যে মানুষটা তোকে কোনোদিনও ভালোবাসেনি বরং কত অত্যাচার করেছে, সে মানুষটা আজকে তোকে কতটা ভালোবাসে বল। আর তুইও তো তাকে কত ভালোবাসিস। এটা কি কম বড় পাওয়া শিমুল? এটা বিরাট পাওয়া। অথচ আমাকে দেখ, আমি এতগুলো বছর ধরে জেনে এসেছি যে আমি আমার ভালোবাসার মানুষটার ভালোবাসায় পূর্ণ হয়ে রয়েছে, কিন্তু আমি তো ভুল। আমি যে কত বড় ভুল তা প্রমাণিত হয়ে গেছে। সমস্ত মিথ্যেটা খান খান হয়ে ভেঙে চুরে গেছে এবং সত্যিটা বেরিয়ে এসেছে ভিতর থেকে। তবে হ্যাঁ, জীবন এখন অনেক সহজ, অনেক সহজ। কারোর জন্য ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই।
নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে থাকো। আমার মন পাওয়ার জন্য অন্তত কাউকে কোনো মিথ্যে কথা বলতে হবে না, কোনো মিথ্যে ভান করতে হবে না, এটুকু বুঝে গেছি। তা তোমার শাশুড়ি খোঁজ খবর নেন না? হ্যাঁ, ওনার কি বক্তব্য বলো? ছাড় তো, তার আবার মুখ আছে নাকি রে আমার সঙ্গে কথা বলবে? কি কথা বলবে আমার সঙ্গে? ওই নাতনি যখন ফোন করে তখন ফোনটাকে কেড়ে নেয়, নিয়ে তার প্রচুর কথা। আমি বলি আমি ব্যস্ত আছি, আমি এখন কথা টথা বলতে পারবো না, কিন্তু শোনার তো পাত্রী নয়। একদিন বলছে আমি যাব তোমার সঙ্গে দেখা করতে, আমি বললাম না আমি এখন ব্যস্ত থাকি, আমার অনেক কাজ থাকে, এখন আসলে আমি দেখা করতে পারবো না। তখন বলছে আমি তাহলে ছুটির দিন দেখে যাব। ছুটির দিনেও আমার নানান রকম কাজ থাকে, বাড়িতে তো কাজ থাকে নাকি? আমি একটা একা মানুষ বলে কি আমার কাজকর্ম থাকে না? আমি বললাম না ছুটির দিনেও হবে না, আমি পারবো না দেখা করতে। আমার মনই উঠে গেছে কথা বলার, কি কথা বলবো আমি ওদের সাথে? তবে কি জানিস, একটা অদ্ভুত স্বাধীনতার স্বাদ পাচ্ছি। এই স্বাধীনতার বোধটাই ছিল না আগে। না মানে আমি একদমই বলছি না যে চন্দন আমাকে আটকে রাখতো, আটকে কিন্তু কোনোদিনই রাখেনি। সব কিছুতেই ছাড় ছিল, ফ্রিলি থাকতাম, কিন্তু এইরকমটা ঠিক নয়, এইটা নয়। এই যে কারোর জন্য কোনো ভাবনা চিন্তা নেই, কাউকে কোনো জবাবদিহি করার নেই, কোনো কমিটমেন্ট নেই, এও কিন্তু একটা জীবন, এটারও একটা আলাদা মজা আছে, এটারও একটা স্বাদ আছে। আমার তো ভারী ফুরফুরে লাগে এখন, নিজেকে হালকা লাগে। সত্যি কথা বলতে কি, এত ক্রাইসিসের মধ্যেও কিন্তু আমাদের মধ্যে শিমুল অনেকটা ভালো আছে। তুমি ভালো নেই সুচরিতা দি? কি করে আর বলি বলতো ভালো আছি? সঞ্জয়ের সঙ্গে সম্পর্কটা তো টুইঙ্কেল কিছুতে মেনেই নিতে পারছে না, কান্নাকাটি করছে, জেদ করছে, ওকে ওর বাবার জায়গায় কিছুতেই বসাতে পারছে না। আমি বুঝতে পারছি ও হয়তো সহজে পারবে না, কিন্তু আমিই বা কি করি বলতো? কতদিন এরকম ভাবে সঞ্জয়কে অপেক্ষা করিয়ে রাখবো? ও দেশে ফিরে যাবে, আর কতদিন অপেক্ষা করবে আমার জন্য? আর ওই দূরে থাকলে তখন ফোনে কথা, এইভাবে কি আর সম্পর্ক থাকে? তারপর মেয়েটাও বড় হয়ে যাবে, তখন আরোই সেটেল করতে পারবো না। সেই জন্য বুঝতে পারছি না মানে আমি যে কি করব না, খুবই হেল্পলেস লাগছে। সঞ্জয় আমার দায়িত্ব নেয়, সব করে, কিন্তু আমি জানি না যে টুইঙ্কেল আদৌ ওকে মেনে নেবে কিনা।